আমার যিনি অতিথি, তিনি এই নতুন শতাব্দীতে, এই নতুন সহস্রাব্দে নভেম্বর 2080-তে পা দিচ্ছেন। আমার সামনে রবীন্দ্রসঙ্গীতের এক অমর্ত্য শিল্পী সুবিনয় রায় মশাই, যাকে আমরা সমাদর করে, ভালোবেসে, সমীহ করে বলি রবীন্দ্রসঙ্গীতের আমির খান সাহেব। আপনি শুনেছেন না এই বর্ণনাটা? মাঝে মধ্যে শুনেছি। আর কিরকম লাগে তখন? তখন হাসি পেয়েছে আমার। হাসি মানে কি বিদ্রুপের হাসি? আনন্দের হাসি না, বিদ্রুপের হাসিও না, এটা অবাকের হাসি, কি বিস্ময়ের হাসি। আচ্ছা, যে কোথায় আমির খান, কোথায় আমি, সেইটাই ভেবে কোথায়। কিন্তু এটা কি ঠিক না যে আপনি রবীন্দ্রসঙ্গীতে একটা অদ্ভুত রাগদারি নিয়ে এসেছেন? মানে কিরকম একটা রাগের একটা ছায়া আপনার সমস্ত গানে, কিরকম একটা আধ্যাত্মিক প্রভাব আপনি এনেছেন গানে। যদি আপনি অনেক রোম্যান্টিক, মানে পুজোর প্রেমের গান আপনি করেছেন রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু তা হলো সুবিনয় রায় মানে যেন আধ্যাত্মিক পূজার গান। হ্যাঁ, সেটাই শুনি, চাই লোকের কাছে মুখে শুনি যে আধ্যাত্মিক একটা কালার তার মধ্যে আছে। হতে পারে, সেটা আমার নিজের কিছু বলবার নেই সে সম্বন্ধে। যারা শোনেন, যারা আমাকে অনুধাবন করতে চেষ্টা করেন, তারা বলেন, সেটা শুনি আর কি। কিন্তু এটা কি ঘটনা না সুবিনয়দা, যে আপনার 60 বছর বয়সে আমরা যেন আপনাকে নতুন করে আবিষ্কার করলাম? ধরুন আজ থেকে বছর 20 আগে। সেটা কোন দিক থেকে? আমাদের অজ্ঞতা থেকে একদিকে, যেমন আমরা জানতাম না আপনি কি গান আপনি গেয়ে আসছেন এতকাল ধরে, আর দ্বিতীয়ত আর একটা কারণে আপনার গলাটা অপূর্ব গোল হয়ে ভারী হয়ে উঠলো ওই বয়সে। এটা কিন্তু সচরাচর ওই বয়সে হয় না দেখি। ওই বয়স আরো পয়েন্টেড হয়, হয়তো পয়েন্টেড হয়ে একটু ফোকাসড হয়ে হয় হয়তো। সেটা একটু গোল ইয়ে নিয়েছে আর কি, রূপ নিয়েছে, যাতে বয়সটা একটু চেঞ্জ হয়েছে। আমি বুঝতে পারি সেটা নিজে, আমি খুব ইচ্ছাকৃতভাবে সেটা হয়নি, সেটা হয়ে গেছে আর কি। সেটা আমি নিজে অনুভব করি, রেকর্ডিং করলে বুঝতে পারি যে এটা অন্যরকম কালার নিয়েছে, কালার যাকে বলে। আপনার প্রথম রেকর্ড কোন বয়সে? সেটা বয়সটা আমি বলতে পারছি না। 45 সালে বোধ হয়। হ্যাঁ, 1945 সালে। কি গান দিয়ে? বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এটা তো বোধহয় আপনি যখন পরে যখন হিন্দুস্তান রেকর্ডে করলেন, 9 বছর 10 বছর গ্যাপে, তখন এটা করলেন। কিন্তু প্রথম দিকে বোধহয় অন্য একটা গান ছিল, যাকে সেটা পরে আসলো। সেই রেকর্ডিংটা বোধহয় কলম্বিয়া করেছিল না? কলম্বিয়া করেছিল, হ্যাঁ, পরপর 2 বছর। হ্যাঁ। কিন্তু তারপরে একটা বড় 9-10 বছরের গ্যাপ পড়ে গেল। হ্যাঁ, ঘটনার চক্রে হয়তো হলো, সেটা হলো যে তার মধ্যে সেটা কিছু বলবার নেই যে কেন হলো, কিন্তু ঘটনার চক্রে দেখতে পেলাম যে একটা 9-10 বছর কেটে গেল, যে সময়টা আমার কোনো রেকর্ডিং পাবলিকলি হলো না। তো সেটা আমি কোনো কারণ দেখতে পাই না, তো হলো না, এই জাস্ট হলো না, এইভাবে দেখি এই জিনিসটা। তারপরে আবার তো হতে আরম্ভ করলো। হ্যাঁ, সেটা কবে? মানে যখন আপনাকে লোকে ভীষণভাবে চাইতে শুরু করলো? কবে? আপনার বয়স তখন 60 হবে না? তখন ওই চাইতে আরম্ভ করলো, মানে ওই তখন অনুষ্ঠানে গান গাওয়ার কথা, কিংবা আমার সম্বন্ধে লেখালেখি করতো যারা, বা আমাকে কিছু বলতো। তেমনি দেখো, গান গাই বটে, কিন্তু গান সম্বন্ধে বলতে তো যা দরকার হয় সেটা আমার ম্যাটেরিয়াল তার নেই। সেটার মধ্যে তো একটা অ্যানালিসিসের ব্যাপার আছে, ভীষণ আছে আপনার গানে এবং আপনার চিন্তায়। আপনি তো যাদের শেখান তারা বলেন যে আপনি নাকি সাংঘাতিক ধ্রুপদী, আপনি পান থেকে চুন খুঁজতে দেন না, সব জিনিসের ব্যাখ্যা রাখেন হাতে কাছে। সেটা ঠিকই, সেটা দুই অর্থেই ব্যবহার হয়, যে খারাপ হতে পারে, এটা ভালো হতে পারে, সেটা কিন্তু ঠিক, যারা বলেন তার উপর বলেন ঠিকই। তো সেটা কি, সেটা তার সেই বলার ইয়েটা কি, সেটা আমি বলতে পারছি না। যাই হোক, তো আপনার এটা কি আপনার খেয়ালে এসেছে যে আপনার গলাটা আগে একটা বীণের
তারের মতন ছিল, মানে বীণের সুরের মতন ছিল, তারপর কিছুটা তাতে হয়তো নাকের সুর আনুনাসিক একটা ব্যাপার ছিল শচীন দেব গোত্রের, কিন্তু পরে গলাটা ভারী হয়ে গেল যখন, তখনও কিন্তু সেই নাকের ব্যাপারটা আছে। এখন আপনার গানে গানে আমরা মাঝে মাঝে দেখি যে সুন্দর একটা আনুনাসিক ধ্বনি আসে ভারী গলার মধ্যে। ওটা আসে যে সেটা স্বতঃস্ফূর্তভাবে আসে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটা চেষ্টাও করি না, কিন্তু সেটা নাক দিয়েও আসে না, গলা দিয়েই আসে। গলা দিয়ে আসে। তা হ্যাঁ, ঠিকই ঠিকই। আপনার এই জন্মদিনের কোনো গান মনে পড়ে, যে গান আপনি রবীন্দ্রনাথের জন্মদিনে কখনো গেয়েছেন, বা যে গানটা আপনার জন্মদিনে কেউ গাইলে আপনি খুশি হবেন? এই যে আবার যদি ইচ্ছা করো আবার মুখটা আসি শোনান। ফিরে, আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, আবার যদি, এই গানটা আমার খুব ভালো লাগে আর শুনতে। কতগুলো গানকে আপনি প্রায় সুবিনয় রায়ের নিজস্ব গান তৈরি করে ফেলেছেন, যেমন যথা বহে নিরন্তর, হুম, যথা কত গান আছে, আমি রাখো রাখো রে, হ্যাঁ বহে নিরন্তর তো আছেই, তারপরে হ্যাঁ রাখো রাখো রে, রাখো রাখো রে জীবনে, জীবনে জীবনে বল। হুম। একটু মুখটা করুন না, আপনার কাছে গানও শুনতে ইচ্ছে করছে। কোনটা করতে বলবো? যেটা খুশি, বহে নিরন্তর অথবা রাখো রাখো রে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এই গানটি আমার খুব প্রিয় গান। আপনি শান্তিনিকেতনে গিয়েছিলেন কবে? সেটাও মনে রাখা বড় মুশকিল। আচ্ছা। মানে আমার সমস্যা এই ছিলেন স্বর্গত প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনীকার, হ্যাঁ তার তিনি আমার মেসমশাই হতেন। হ্যাঁ। আর তার মাসি স্নেহে খুব আতিথ্য লাভ করতাম এবং যেতাম, সেই জন্য খুব ভালোবাসতাম ওখানে যেতে। সেটা কবে হবে সেটা বলা মুশকিল। আপনার বয়স কত তখন? 12? হবে ওই রকম হবে। তখন কণিকাদির বয়স বোধহয় 9। তাই হবে, কারণ 3 বছরের পার্থক্য আছে। সেইবারে গিয়ে বোধহয় সঙ্গে প্রথম আলাপ হয় না? আপনি একটা স্মৃতি কথা লিখেছেন দেশ পত্রিকায়। আচ্ছা, হ্যাঁ। ও কি লিখেছিলাম মনে নেই। হ্যাঁ, যে প্রথম আমি যখন ওর সঙ্গে আলাপ হয়, হ্যাঁ। তখন কণিকা ওখানে ছিল 9 বছর বয়স, আমার 12। হ্যাঁ হ্যাঁ, ওইরকম 3 বছরের এক তফাৎ হ্যাঁ। ওর সঙ্গে আমার বয়সের। ঠিক মনে, এগুলো সব কথা মনে করতে চেষ্টা করে মনে করতে হয় আর কি, কিন্তু ঘটনাটা ঘটনাই। তা হ্যাঁ, বলো কি বলছিলে? তারপর আপনি শিখলেন কার কাছে, কখন? আর শেখা মানে 2-3 রকমের শেখা আমার হয়েছে জীবনে। একটা হচ্ছে সঙ্গীত শিক্ষা, ভারতীয় রাগ সঙ্গীতের শিক্ষা, আরেকটা রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। তা এখন এর মধ্যে যেটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা, সেটা আমার হয়েছে 2টো জায়গা থেকে। একটা হচ্ছে বিষ্ণুপুর ঘরানাতে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আরেকটা হয়েছে গিরিজাশঙ্কর চক্রবর্তী, তার কাছ থেকে। তো সেই হয়েছে। আর তার রবীন্দ্রসঙ্গীত আমার কাছে, আমি যেটা করি সেটা স্বাভাবিকভাবেই আমার কাছে এসছে। আমার গুরুদেব ছিলেন শৈলজারঞ্জন মজুমদার, তার কাছ থেকে। তার মধ্যে আমার অসাধারণ যে ছিল, আকৃষ্ট হয়েছিলাম যে তিনি ছিলেন একজন বিজ্ঞানের অধ্যাপক। আর ঘটনাচক্রে আমাকে তিনি কেমিস্ট্রি শিখিয়েছেন, আবার সঙ্গীতও শিখিয়েছেন। তো উনি খুব ভালোবাসতেন আমাকে। তো আমি তো বিজ্ঞানের ছাত্র ছিলাম,
তা আমার ভালো লাগতো, শৈলজার সঙ্গে একবার ভীষণভাবে মিশে গিয়েছিল। তা 5 জনকে বলতেন উনি যে সুবর্ণার সঙ্গে আমার যে সম্পর্কটা একটা অভিনব, ইউনিক রিলেশন। কি না, এক ধারে আমার কাছে সঙ্গীত শিক্ষা করেছেন, আর আমার কাছে রসায়ন শিক্ষা করেছেন। সেদিক থেকে তার সঙ্গে আমার সম্পর্কটা খুব ইউনিক। তো সে ঠিক, আমি সেটা নিজে ফিল করি এখনো, সে কথা মনে হয়। আর খুব আপনি ওনার কাছে শিখতে শুরু করলেন তখন আপনার বয়স কত? কার কাছে? শৈলজার কাছে। হ্যাঁ, শৈলজার কাছে তখন বয়স হচ্ছে কত, সেই সময় থেকে কি 17-18 নাকি? সেরকম বলা বড় মুশকিল। মানে আমি তখন ম্যাট্রিকুলেশন পাস করে গেছি, করে আমি তখন কলেজে পড়েছি ওই শান্তিনী বিশ্বভারতীতেই। তখন আইএসসি বিএসসি এসব বলতো, তো সেই আইএসসি পড়তাম। সেই সময় শৈলজার সঙ্গে আমার যোগাযোগ এবং তার কাছে শিক্ষা শুরু। দুটো শিক্ষাই, সঙ্গীত শিক্ষা এবং রসায়ন শিক্ষা দুটোই। তা রবীন্দ্রনাথ বলতেন ইয়েকে, আমার গুরুদেবকে, রেজরঞ্জনকে, দেখো রসায়ন আর রস দুটো একসঙ্গে তুমি কেন করছো, তুমি একটা করো, হয় রস করো কিংবা রসায়ন করো। তো শৈলজা বলতেন যে না, আমি দুটোই করবো। তো রবীন্দ্রনাথ বলতেন কেন, কি এটা কি, থিওরিটা কি, দুটো করবো? আমি বলতেন যে আমাকে একটা করলে আরেকটাতে আমি রিলিফ পাই। কথাটা অনেকদিন পরে বুঝেছি, কিন্তু সত্য কথা, একটা রিলিফ দেয় আর কি সেই জিনিসকে, রসায়ন রস। তো আপনি গান শিখে, এত ভালো গান শিখে ফেললেন যখন, শেখা হয়ে গেল, আর আপনার রক্তে গান, হ্যাঁ, আপনি তো মনে করতে পারেন না কবে আপনি গান জানতেন না, তাই না? সত্যিই তাই। হ্যাঁ, তো আপনি হঠাৎ গান ছেড়ে দিয়ে আইএসআইতে লাইব্রেরিয়ানে চাকরি নিলেন কেন? সেটাও একটা খুব ঘটনা, ছোট্ট ঘটনা বলছি আমি। তদানীন্তন তিনি ডিরেক্টর ছিলেন আইএসআই, তিনিও বিখ্যাত স্বনামধন্য লোক। তিনি হচ্ছেন অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সারা দুনিয়ায় তাকে চেনে। তো তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তো তিনি বলতেন যে দেখো, তুমি কী চাও, আমাকে বলতেন যে তুমি কি কিছু খেলোয়াড় হতে চাও, না গান গাইতে চাও, না কি হতে চাও জীবনে, না উকিল হতে চাও, না ব্যারিস্টার হতে চাও, যাই হোক। তাই বললাম যে আমি কিছু চাই না, আমি গান করতে চাই। তো তখন আমার বাবাকে বলেছিলেন প্রফেসর মহানন্দিস যে ওর এইটাই হচ্ছে ওর লাইন, তুমি বাধা দিবে না ওকে কিছু। বাবার সঙ্গে ভীষণ বন্ধুত্ব ছিল, বাবা প্রফেসর মহানন্দিসকে ভীষণ শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তো বলে দেখো, তুমি বাধা দিয়ে নিজের মতামতটা ইম্পোজ করতে চেষ্টা করো না, ও ঠিক লাইন ও ঠিক বেছে নেবে, ভিতর থেকে বেছে নেবে। সে ভিতর থেকে বাচ্চাটাই হচ্ছে আসল বাচ্চা। তো তাই হলো, আমি তো গানও করলাম, কেমিস্ট্রির একটা কাজও করলাম বাবার সঙ্গে, সেসব। আপনাকে যখন আমি প্রথম দেখি তখন আপনি থাকতেন ম্যান্ডিভিলা গার্ডেন্সের ওই দিকটাতে বোধহয়, বালিগঞ্জ প্লেস। আর ওইখান থেকে আপনি যেতেন বড়নগরে আইএসআই কাজ করতে। ওখান থেকে ফিরে এসে আবার রাত্রিবেলা আপনি ক্লাস নিতে শুরু করতেন। এটা কি একটু বেশি মানে চাপ পড়তো না? ঠিকই ছিল না, চাপ পড়তো না আমার কাছে। সেটা একটা রিলিফ মতনই হতো। সারাদিন যে অফিসের কাজ, সেটাকে রিলিফ দিত আর কি। তা সেসব। তাহলে আপনি নিজের রেওয়াজটা কি ওই শেখাবার সময় হয়ে যেত? আপনার নিজের গানের রেওয়াজটা শেখানোর সময় হয়ে যেত। ঠিক বলেছ। ওটা একটা মস্ত বড় কথা, যে আমি যে ওইটা করতাম সেইটার মধ্যে দিয়েই আমি একটা ইয়ে পেতাম, রিলিফ পেতাম আর কি। আচ্ছা, আপনার সম্পর্কে আপনার ছাত্রীরা বলে আপনি ভয়ানক কট্টর ছিলেন। হ্যাঁ, এটা কি মানে শৈলজার থেকে পাওয়া, নাকি এটা আপনার নিজের চরিত্র আছে? চরিত্র হয়তো আছে, শৈলজার থেকেও পাওয়া। শৈলজা ছিলেন তাই একটু করে পান থেকে চুন খসে দিতেন না, গানের কথাই বলছি। তা আমি নেচারটা কিছুটা ওদের পেয়েছি, আর কিছুটা আমার নিজের নেচার ওরকমই ছিল হয়তো, সে মিলিয়ে আমার মধ্যে সেটা ঢুকে গেছে আর কি।
আমার সেই জন্য আমার ছাত্রছাত্রীরা যে কথা বললে তুমি সেটাই বলেন। হ্যাঁ, আর ওরা এটাও বলে যে আপনি খুব অভিমানী ছিলেন। অভিমানী এই অর্থে যে আমার গান আমি যেটা তৈরি করছি কষ্ট করে এতদিন ধরে, এই গানের জন্য আমি লোকের কাছে ফ্যাপা করে ঘুরবো না, লোককে আমাকে আবিষ্কার করতে হবে। এটাও আপনার ছিল না? এটা ছিল, সেটা ছিল। এই আবিষ্কারটা আপনি পেলেন বোধহয় আপনার ওই ৭৮, ৭৯ এরকম সময় থেকে, না? ৭৮, ৭৯ বয়স, সাল, মানে আজ থেকে ২০-২২ বছর আগে। তাই একটা সুবিনয় রায় ঝড় উঠেছিল তখন, এবং সেটা এখনো চলছে। কি জানি যেভাবে এটাকে ডেসক্রাইব করো, হ্যাঁ, যা বলছো ঠিক আছে, মেনে নিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিসও আপনার ছাত্রীদের কাছে শুনি, আপনি খুব অপ্রচলিত কিন্তু খুব গুরুতর গান, এগুলো আপনি মানে বার করে 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 গাওয়া শুরু করলেন, যেটা আগে তখনকার রেয়াজ ছিল না। তখন একটু প্রচলিত গান গাওয়া হতো যাতে জনসমাদরটা চট করে এসে যায়। তো এটা আপনি করতেন কেন? এটা তো একটা রিস্কি ব্যাপার এক সময়ে। আমাকে সেটা রিস্ক বলে সেটা নিতাম না, আমি সেটা একটা রিস্ক নিচ্ছি এভাবে নিতাম না। ইটস সো হ্যাপেন যে ওটা কঠিন গান, এটা আমার শোনাতাম লোককে কিংবা শেখাতাম ছাত্রছাত্রীদের। কিন্তু শেষ করে দেখলাম যে আমার ছাত্রছাত্রীরা এবং আমার শ্রোতারা ভালোবাসে ওই সব গানই, যেগুলো আমি করি। একটু কষ্ট করে আয়ত্ত করতে হয় এমন গান। তো সেইটা আমার ধাতের মধ্যে, নেচারের মধ্যেই ঢুকে আছে। যে কঠিন যেগুলো, সেগুলো আমার একটা জেদ চেপে যায়, না এটা ধামার তালের গানের উপর দুর্বলতা আছে। হ্যাঁ আছে, চৌতাল ধামার, মানে ধ্রুপদের গানের উপর একটা আছে। তার কারণ হচ্ছে এই যে আমার যে মাস্টারমশাই ছিলেন সঙ্গীতের, তিনি ধ্রুপদী নাম করা ছিলেন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং রবীন্দ্রসঙ্গীতের জগতেও তার নাম প্রতিষ্ঠা ছিল। তা সেই জন্যই হয়েছে। আপনাকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো, তারপর অন্য প্রশ্নে যাব। এটা আপনার গলায় খুব শুনতে ইচ্ছে করে। একটু আগে আপনি সে গানটার কথা বলেওছেন, রাখো রাখো রে। বলেছি, তুমি গান করলে সেটা গলাটা সাবস্টিটিউটেড হবে কি না আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে, আমার ওটা খুব নিজের প্রিয় গান, ওটা আমারও। সেই জন্য কেদার রাগে না শ্যাম রাগে, যাই হোক। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরে রাখো, নিবিড় আনন্দ বন্ধনে নে, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। আর এই কথাটা আমি একটু আগেও বলেছি, আবার নতুন করে বলতে চাইছি, এই জন্য আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে আপনি প্রেমের গান, আপনি প্রেমের গানকেও পূজার গান করে পরিবেশন করেন। মানে আপনার ভাবটা অনেকটা সেই পুজোর ভাবটা যেন তাকে আচ্ছন্ন করে রাখে। এটা কি সজ্ঞান নাকি হয়ে গেছে আপনার চরিত্রগত কারণে? চরিত্রগত কারণে হয়ে গেছে আর কি, সেইটাই। আর খুব বেদনা আপনি নিয়ে আসেন, যেমন এই রাখো রাখো রে গানটা। তারপর ধরুন ওই গানটা, আমি আপনার এই গানটা তো আমার ভীষণ প্রিয়, সারা পৃথিবী আপনার এই গানটা পছন্দ করে, আমারে তুমি অশেষ করেছো। এই গানটা তো মানে আমরা যখন রেকর্ডে শুনি খুব করুণ মনে হয়। আপনি একটু মুখটা করবেন, আমি তাহলে বলবো কেন আমি এটা ভাবি। আচ্ছা, করছি। আমারে তুমি অশেষ করেছো, বলি লীলা তব ফুরায় ফেলে আবার ভরেছ, জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছো,
বনে লীলা তব। একদিকে কেদারের প্রাধান্য, আর এদিকে তালের ত্রিতাল, এই দুটোই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের জিনিস। হ্যাঁ, আর আমারে তুমি অশেষ করেছো, এর মধ্যে একটা আনন্দ প্রকাশ আছে, কিন্তু আপনি যেভাবে গিয়েছেন, কারণ অশেষ করেছো, ঈশ্বর করেছেন, এটা তো আনন্দের কথা, কিন্তু তার মধ্যে একটা কোথায় যেন করুণা আপনি নিয়ে আসেন, একটা কান্না নিয়ে আসেন, যেন একটা সেটা নিবেদনের কান্না হতে পারে, হতে পারে। আত্মোৎসর্গের কান্না। এবার একটা ওই স্মৃতির লাইনেই চলে আসছি, আপনাকে জিজ্ঞেস করার খুব ইচ্ছে করে, আপনার প্রিয় গায়ক গায়িকা কারা রবীন্দ্রসঙ্গীতে? এগুলো সত্যি বড় কঠিন প্রশ্ন, গভীর প্রশ্ন খুব, হ্যাঁ। কিন্তু কঠিন। গভীর জিনিসগুলোই কঠিন হয়, কঠিন জিনিসগুলি গভীর হয়। যাই হোক, মাফ করবেন। একই প্রশ্ন করলে দিলে? যে আপনার প্রিয় গায়ক গায়িকা কারা রবীন্দ্রসঙ্গীত? আচ্ছা, বিভিন্ন যুগে বিভিন্ন গায়কদের দ্বারা আমি প্রভাবান্বিত হয়েছিলাম, ভালোবেসেছিলাম। তার মধ্যে দু একজনের নাম করেই ফেলি, কারণ করা উচিতই, তাদের কথা মনে পড়বে। একটা হলো আমার শিক্ষার দিকটা, যিনি আমাদের শিক্ষাগুরু, তাদের নাম করবো না। তুমি বলছো যে যেমন করে গান করেন, তো সেইটা আমার ভালো লাগে। কোনটা কারা সেটা বলছি, এই আগেকার যুগে, আমাদের যুগে ঠিক নয়, এই মালতী ঘোষাল, হ্যাঁ, তারপরে ইন্দুলেখা ঘোষ, এসব শান্তিনিকেতনেরই। তারপরে তার মধ্যে ইন্দুলেখা ঘোষ বিশেষভাবে। তারপরে রাজেশ্বরী বাসুদেব, আমার জানো রাজেশ্বরী দত্ত বলে, রাজেশ্বরী বাসুদেব অসাধারণ কণ্ঠ সম্পদ তাঁর, এবং সঙ্গে সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসাধারণ দখল। এইটা আমার কাছে খুব আকর্ষণীয় ব্যাপার হতো ওর গান শুনলে। শান্তিনিকেতনে পরিচয় ছিল ওর সঙ্গে? হ্যাঁ, শান্তিনিকেতনে ছিল, কলকাতাতেও ছিল। তা শান্তিনিকেতনে আমরা একসঙ্গে গান করেছি মনে হয়, যতটুকু মনে হয় আর কি, তবে খুব বেশি নয়। আমি শুনতামই ওর গান, আমাদের একটু সিনিয়র ছিলেন বয়সে, তো সেই জন্যে শ্রদ্ধার চোখে তাকে দেখতাম। আরেকজন হচ্ছেন সমরেশ চৌধুরী, উনি আমাকে ওর বন্ধুর মতন ব্যবহার করতেন আমার সঙ্গে, সবিনয় তুমি বলে ডাকতেন। কিন্তু আশ্চর্য, খুব আশ্চর্য একটা কথা বলতে বাধ্য হচ্ছি, না বলে পারছি না। উনি আমাদের শান্তিনিকেতনে এখানে ক্লাসও নিতেন। সেটা ক্লাসের মধ্যে 5-6 জন কি 10 জন ম্যাক্সিমাম থাকতো সেই সময়। আমাকে সম্বোধন করতেন মিস্টার রায় বলে। আচ্ছা, আমি একদিন আপত্তি করে বলেছিলাম যে সমরেশদা, আমাকে মিস্টার রায় বলবেন না, আমার বড় লজ্জা লাগে। আমি কেন না, আমি ওইটাই বলবো। কারণ কেন কি জানি আজ পর্যন্ত বুঝিনি যে ওটা নিয়ে স্ট্রিক করেছিলেন কেন মিস্টার রায়। আমাকে হয়তো গান ধরেছেন, বলে না ধরে, বলে গান ধরবো, মানে গানের পরীক্ষা নেবো আর কি, ওইটা কিরকম হয় শিখেছ দেখি করে। আমাকে বারবার সময় ঠিক অন্য কথা বলতে বলতে হঠাৎ, আচ্ছা মিস্টার রায় একটু করুন তো এই গানটার এই জায়গাটা করুন। তো হাসি পেতো, অবাক লাগতো, এখন বেশ হাসি পায় যে কী ব্যাপার। উনি মিস্টার রায় বলে সম্বোধন করে আমাকে বলতে ভালোবাসতেন আর কি। আর বললাম যার কথা, আর বলবো একজনের কথা, তিনি হচ্ছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, সদ্য প্রয়াত। তো তিনি, তার বাড়িতে খুব যাতায়াত ছিল, শান্তিনিকেতনে গেলে আমি সেখানে যেতাম। তিনিও আমাদের ওখানে আসতেন, আমি যেখানে থাকতাম, যেখানে আমার মেসমশাইয়ের বাড়ি, প্রভাত কুমার মুখোপাধ্যায়। তো ওইখানেই আমাদের সঙ্গে মানে প্রীতির সম্পর্ক বহুদিন ছিল। এই তো সেদিন চলে গেল আমাদের ছেড়ে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমাকে ছেড়ে সব আমাদের কন্টেম্পোরারিরা চলে যাচ্ছে। খুব ইয়ে লাগছে, শকিং, হ্যাঁ, নিঃসঙ্গ লাগছে। এই সুচিত্রাদির গান আপনার কিরকম লেগেছে? ও
সুচিত্রা হচ্ছে অন্য রকমের ধরন, ভালো লেগেছে। ওর ধরনের এটা একটু একটু স্বতন্ত্র, খুব বোল্ড যাকে বলি, ডেলিভারিটা সেটাই দরকার গানেতে, অপটিমিস্টিক অ্যাপ্রোচ গানে। তো সেইটা অনেকে থাকে না আমাদের মধ্যে, কিন্তু ওর ছিল পরিষ্কার বলিষ্ঠ উচ্চারণ, সেটা মস্ত বড় একটা পয়েন্ট থাকতো তার গানে। আচ্ছা, থাকে, এখনো তো আসেন। সেই জন্য একটা রেকর্ড তার বাজালো, কি গান ভুলে যাচ্ছি, এই রেডিওতে বাজালো। অবাক লাগলো যে এত চমৎকার, বলিষ্ঠ মানেই সুন্দর। গান বলিষ্ঠ কোনটা না, গান গাইবার ভঙ্গিটা, কথা উচ্চারণের ভঙ্গিটা, সুর লাগানোর ভঙ্গিটা, এবং যে অপটিমিস্টিক অ্যাপ্রোচ, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। তো এইটা আমি এখনো ভক্ত তার। আর কার কার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আপনি বেশি কান্না খুঁজে পান? এটা তো সব একটু সাবজেক্টিভ প্রশ্ন না। যাই হোক, আমি নীলিমা সেনের গানটা পেতাম। নীলিমা সেন আচ্ছা, সদ্য প্রয়াতা, সদ্য না কবে মারা গেছেন তিনি, বছরখানিক দুয়েক হলো। হ্যাঁ, ওর গানটা আমার ভালো লাগতো, টাচ করতো, কষ্টের দিকটা, কষ্টের জন্য। হ্যাঁ। তো সেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কণিকার সঙ্গেও আমার খুব ছিল। তো নীলিমার গানে আমি একটা প্যাথোস পেতাম আর কি। তো সেটা খুব সুন্দর লাগতো। আর সঙ্গীতের যে শাস্ত্রীয় শিক্ষা, সেটাও তো তার ছিল। সেই জন্য সব মিলিয়ে খুব আমার কাছে গ্রহণযোগ্য জিনিস ছিল আর কি। অনেক গান, যেমন ভানু সিংহের পদাবলী, এটা অসাধারণ গান করতেন। ভানু সিংহের পদাবলী এরকম করে আর কাউকে গাইতে শুনি না, আমি শুনিনি অন্তত। মরণের শ্যাম সমান, তারপরে মম দুঃখের সাধনও যে গানটা আলাদা করে রেকর্ড করেছে, মনে আছে? এটা তো অসাধারণ অসাধারণ গেয়েছে। আচ্ছা, আপনার পুরুষ গায়কদের মধ্যে দুজনের কথা জিজ্ঞেস করব, আপনার কি মনে হয়? মানে এরা খুবই জনপ্রিয়, সারা পৃথিবীদের ভালোবাসে। আপনার কি মত, দেবব্রত বিশ্বাস আর হেমন্ত মুখোপাধ্যায়? না, এদের দুজনকে আমারও পছন্দ, খুব খুব ভালোবাসতাম, বাসি এখনো। কিন্তু তার মূলত দুটো তফাৎ আছে। দেবব্রত বিশ্বাস আর কার নাম করলে? হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত খুব উঁচু দরের শিল্পী, সে বিষয়ে সন্দেহ নেই। এবং ওর যে গাইবার ধরন, সেটাও গ্রামারকে মানতেন উনি। বলতেন যে গ্রামারটাকে মানতে হবে, তারপরে তুমি যাহা করো। তো সেটা কথাটা কিন্তু ঠিক কাজে পরিণত করতেন উনি, কাজেও দেখাতেন যে তুমি স্বরলিপি তোলো ঠিক সুরে, ঠিকভাবে। একবার তো আপনি ওর মানে সুপারভাইজার হয়েছিলেন না, আমাকে গল্প করে বলেছিলেন হেমন্তদা। তাই নাকি? হ্যাঁ, আপনাকে নিয়ে গেছিলেন কোন একটা গান, সেটা তার আগের বারে বোধহয় ওরা আপত্তি করেছিল কি একটা ব্যাপারে, তখন বললো আমি সুবর্ণ বাবুর কাছে গেলাম, ওনাকে নিয়ে স্টুডিওতে গিয়েছিলাম, উনি গানটা দেখে দেবেন বলে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে দিয়েছিলাম, গ্রহণ করেছিলেন। অসাধারণ গ্রহণ ক্ষমতা ছিল, না অসাধারণ শিল্পী তিনি। আপনি দেবব্রত বাবু সম্পর্কে কিছু বলছিলেন? আমি খালি বলতে চাচ্ছি যে উনি ছিলেন একটু অন্য ধরনের শিল্পী। ওর মানসিকতা, সাংগীতিক মানসিকতাটা একটু অন্য ধরনের ছিল। উনি খুব সুন্দর, গলা ছিল অসাধারণ, গলার যে ব্যারিটোন ভয়েস বলতাম আমরা, তার তুলনা হয় না। তো সেই তার উপরে তার ছিল অসাধারণ দক্ষতা, তালে সুরে লয়, এবং এই যে গান নির্বাচন শোনাতেন, যে গান কতগুলো বলিষ্ঠ গায়কী ভঙ্গি, এর তুলনা হয় না, পাওয়া যায় না আজকাল। এত পরিষ্কার এবং এত বলিষ্ঠ ভয়েস থ্রোয়িং যেটাকে বলি, এটা আজকাল পাওয়া যায় না, পারে না আর কি কত। সেইটা আমি বিশেষভাবে লক্ষ্য করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনকার যুগের
শিল্পীদের সামনে ধরতে চাই যে গলার যে থ্রোয়িংটা, এটা একটা শিক্ষণীয় বিষয় ছিল। জর্জ দাস ছিল যে, তার মানে কি, যে কোনো রকম আর্টিফিশিয়ালনেস নেই, আর জড়তা নেই, অথচ একটা কিছু শেখবারের জিনিস আছে, কীভাবে বলতে হয়, কথাগুলো কেউ উচ্চারণ করতে হয়, কেউ সুর লাগাতে হয়, এরকম সমস্ত দিকে এটা এক্সাম্পলারি। তা সেই জন্যে তাকে একটা মস্ত বড় স্থান আমরা দিই, আমি দিই অন্তত। তার পাশাপাশি আর দেওয়া যায় না কাউকে ওই ধরনের পজিশন। তো এই আপনি রবীন্দ্রনাথকে দেখেছিলেন যখন শান্তিনিকেতনে পড়তে গেলেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ছিলেন তখন। সেই স্মৃতি আছে কিছু এখন? মানে মনে পড়ে কিরকম ভাবে দেখেছেন, কোথায় দেখেছেন? হ্যাঁ, মনে পড়ে। আমি ওকে দেখেছি বলতে গেলে উপাসনা মন্দিরে, ওই যে কাঁচাই ঘর মন্দিরটা, সেখানে উনি উপাসনা করতেন। আমি সেটা দু একটা অ্যাটেন্ডও করেছিলাম। সেটা পাগলের মতন অনুভব করতাম যে ওখানে হাজির হব, হাজির হতাম এবং অ্যাটেন্ড করতাম, শুনতাম সারমন। 2-3টে সারমন জীবনে আমি তার কাছে ওইখানে বসে বসে শুনেছি, ওই কাঁচাই ঘর মন্দিরটা। তারপরে উনি নেমেছেন, সিঁড়ি দিয়ে নেমে বাড়ি যাবেন, তলাতে হুইল চেয়ারটা থাকতো। ওটাও তখন বয়সটা অনেক বেশি হয়ে গেছে, ইনফার্মিটি এসে গেছে বেশি। ওকে ধরতে এমন একজন লোক, তার নাম এখন করতে হয়, ইন্টারেস্টিং ব্যাপার। আমরা তাকে চিনতাম। জগদানন্দ রায় ছিলেন, তার দুই ছেলের নাম ছিল, একজনের নাম ছিল আলু, আরেকজনের নাম ছিল পটল। এই আলু পটলের সঙ্গে আমার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল। উনি আলুকে আমরা আলুদা বলতাম, আলুদাকে উনি আলু বলে ডাকতেন। সে খুব জোর দিয়ে ডাকতেন, আলু। তার সঙ্গে সঙ্গে সে ইয়ে করতো, সে রেসপন্ড করতো চমকে গিয়ে। তো সে আলু পটল এই দুইজনের কথা এই প্রসঙ্গে অত্যন্ত মনে পড়ে আমার। আপনার ওনার গলায় গান শোনা হয়নি না? গান শুনেছি, শেখাতে গিয়েছেন উনি, শিক্ষা বা রিহার্সাল করেছেন কোনো অনুষ্ঠানের জন্যে, তখন দেখিয়েছেন, সেটা শুনেছি। আচ্ছা, আমি সেই জন্য আর আমার নিজেও কিছুটা পেয়েছি, তো আমি ওখানে শিখতাম, গাইতাম মানে কীভাবে অনুষ্ঠানে। তো সেই বর্ষমঙ্গল অনুষ্ঠানে উনি শিখিয়েছিলেন। আমি ছিলাম, আমার বন্ধু ছিলেন আব্দুল আহাদ, বাংলাদেশের বেশ পরিচিত শিল্পী একজন। তিনি আমারও বন্ধুই বলে, দাদার মতন। তো তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এবং রবীন্দ্রনাথের কাছে যাওয়া, কিংবা আমার সঙ্গীত গুরু শৈলজা রঞ্জন মজুমদারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া এবং তার কাছে আমাকে প্রেজেন্ট করা, এটা ওই আব্দুল্লাহ আহাদই করেছিলেন। সেই কথা এখন আমি স্মরণ করি খুব। আচ্ছা, কলিম শরাফিও তো বোধহয় আপনারই? হ্যাঁ, কিন্তু কলিম শরাফি আরেকটু জুনিয়র ছিল। আচ্ছা, আমরা জানি এটা, আমি জানি না আমাদের দর্শক সবাই জানেন কি না, সেটা হলো আপনি অল্প বয়সে, যেমন রবীন্দ্রনাথের মন্ত্রপাঠ শুনে আপনি বলছেন, বা ওনার শিক্ষা সেই ক্লাসগুলো শুনে আপনি পাগল হয়ে যেতেন। আপনি আরো একটি লোকের জন্য খুব পাগল ছিলেন, তার নাম শচীন দেববর্মন। অন্য ডিসিপ্লিনের লোক, কিন্তু তার গানও আপনি গাইতেন। হ্যাঁ, আমি গাইতাম, মানে আমি পাগলের মতন ছিলাম, গান তুলবো, পারতাম না, ওর মতন গলার কাজ আসতো না। কিন্তু আপনার এই ভারী গলার মধ্যেও যে একটা ক্ষীণ আওয়াজ আছে, আনুনাসিক সুর, যেটা গলা থেকে আসে, একটা বীণের আওয়াজ, একটা বাঁশির আওয়াজ, এটা বোধহয় ওর গান করে করে বোধহয় এসেছে। আপনি তো ওর একটা গান খুব গাইতেন, আমি জানি না আপনার গলা কিরকম বলছে, তবু আপনার গলায় একটু শুনতে চাই, নতুন ফাগুনও যাবে। নতুন ফাগুনে যাবে ধরা চঞ্চল, নতুন ফাগুনে যাবে, নতুন ফাগুনে যাবে,
নতুন ফাগুনে যাবে, আজি ধরা চাঞ্চল নতুন ফাগুনে যাবে, আমারও বদল গাথা, আমারও বদল গাথা, কাহারে কহিব বল নতুন ফাগুনে যাবে, নতুন ফাগুনে যাবে, আজ ধারা চাঞ্চল নতুন ফাগুনে যাবে। এই যে গাইলাম, আপনার লক্ষ্য করে আমার ওই যে গলায় যে অলঙ্কারগুলো আমার ভীষণ একটা পাগলের মতন আয়ত্ত করতে চেষ্টা করতাম, পারতাম না, আবার করতাম, এই করতে করতে গলায় এসেছিল কিছুটা আবার সচিন কর্তার এই যে অলঙ্করণ। ওনার সঙ্গে পরে আপনার আলাপ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই কলকাতার রেডিওতে আলাপ হয়েছিল। আচ্ছা, উনি গাইতেন গান এবং আমার সেই যে প্রোগ্রাম দিত। আচ্ছা, এটা একটা কোইন্সিডেন্স আর কি। তা আমি সে চলে যেতাম যে কর্তার গান শুনবো, আর আমার নিজের প্রোগ্রাম আছে, সেখানে রেকর্ডিং আছে। সেইভাবে আমি কিছুদিন ওর সঙ্গে কথা টথা বলেছি অল্প স্বল্প। এবং তারপরে আমি কলেজে যখন পড়তাম, ওখানে সিটি কলেজে পড়তাম, মানে ইয়েতে কলকাতায়, তো সেখানকার অনুষ্ঠানে আমাকে কালচারাল একটা কিছু পজিশন দিয়েছিল যে শিল্পী নিয়ে এসে গান করাবার জন্য। তো তাতে আমি নিয়ে এসেছিলাম সচিন কর্তাকে। উনি গাই বলতে রাজি হয়ে গেলেন, বললো হ্যাঁ ওখানে যাবো। তারপরে যে দু একটা গান আপনার লোকে শুনতে চায়, আমি বললাম কোন গান? বললে এই তাজমহল গানটা, প্রেমের সমাধি তীরে নেমে এলো শুভ্র মেঘের দল। এটা বোধহয় অজয় ভট্টাচার্যের লেখা নাকি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, অজয় ভট্টাচার্য। তো উনি খুব শ্রদ্ধার সঙ্গে গাইতেন এবং খুব খুব মন দিয়ে গাইতেন। কিন্তু সেই সময়টা আমাদের শুনে আমাদের ভিতরে একটা কাঁপুনি লেগে যেত। মানে কীরকম কাঁপুনি, মানে কি শিহরণ যাকে বলে, যে এরকম করে একটা কেউ গাইতে পারে। আচ্ছা, মম মন্দিরে এলে কে যে গানটা, এটাও তো আপনি তুলেছিলেন না ওনার? এটার সঙ্গে আমার রবীন্দ্রনাথের গানটার কথার সদৃশ্য আছে। মন্দিরে মমকে আসিলে, মন্দিরে মমকে, হ্যাঁ। তো ওর কথাটা অজয় ভট্টাচার্য কথা, মম মন্দিরে এলে কে তুমি। এটা একটু করুন না মুখটা। এতদিন পরে মনে আছে কি, ক্লাসিক্যাল বেসিসের। মম মন্দিরে এলে কে তুমি, মম মন্দিরে এলে কে তুমি, তব পূজা ধুমে লুকায়ে আজি, আমারে পূজিলে ও গো কে তুমি, মম মন্দিরে। প্রেম দেবতার আরতি লাগে, আঁখে যে তব হয়েছে জাগে, প্রেম দেবতার আরতি লাগে, আঁখে যে তব রয়েছে জাগে, মোরে দিলে মালা ভুলকে তুমি, মম মন্দিরে এলে কে তুমি, মম মন্দির। চালটা একেবারে খেয়াল চাইল, একদম ত্রিতালের বন্দেশ, এবং সুরটাও একদম একেবারে ক্লাসিক ওরিয়েন্টেড। খেয়াল শিল্পীর অনুরাগী ছিলেন, সে ভীষ্মবাবুর সঙ্গে আপনার আলাপ হয়েছিল? হ্যাঁ, বিশ্ববাবু জানাতে চাই যে আপনাদের, যে বিশ্ববাবু যেখানে থাকতেন আমি তার পাশের বাড়িতেই থাকতাম, সে একই রাস্তাতে, সরকার লেন। আচ্ছা, বিশ্ববাবু থাকতেন 30 নম্বর বাড়িতে, আর আমি থাকতাম 34 নম্বর বাড়িতে, একই লাইনের বাড়ি। তো সেই জন্য ওইখানে যাওয়া ঘটেছে, এবং বিশ্বদেব বাবুর সঙ্গে আমার আলাপও হয়েছে।
তো উনি গাইড করতেন না বেশি, উনি সেই পন্ডিচেরি চলে গেলেন, ওখানে নিয়ে ওকে নিয়ে এসে একটা কিংবদন্তি হলো যে উনি গান ছেড়ে দিয়েছেন, বিশ্বদেবের নাকি ইয়েতে আশ্রমে কাজ করছে না হ্যাঁ এরকম আর কি। সেটা বোধ হয় আমরা চাইতাম তোর গান শুনতে, কিন্তু কিছুতেই শোনা যেত না, উনি গাইতেন না, বলছেন না আমার মার বারণ আছে, মার বারণ মানে উনি যে মাদার ছিলেন ওখানকার, তিনি মাকে বারণ করেছেন যে তুমি গান করো না, তোমার গানের জন্য তুমি নাও, এই একটা চিন্তা মাথা মাঝে ঢুকিয়েছিলেন, গান করতেন না। দীর্ঘ কয়েকদিন পরে 30 বছর পরে হয়তো তিনি আবার গাইতে শুরু করলেন, এলেন, এবং কি অসম্ভব ভালো গাইলেন। হ্যাঁ অতকাল পরে অসম্ভব ভালো গাইলেন। আমার সে মনে আছে, তখন আমি ওই বাড়িতে যেতাম, ওই সকালবেলা গিয়ে হাজির হতাম, বেলা 1টা পর্যন্ত, দুপুরবেলা গান টান শুনতাম। একদিন আমাকে বললেন বিশ্বদেববাবু, এই আচ্ছা আপনার গান চলছে, গান সঙ্গীত চর্চা চলছে, তাই আমি বললাম যে আপনি জানেন নাকি আমি সঙ্গীত চর্চা করি? বললাম হ্যাঁ আমি বুঝতে পারি। তাই বললাম যে বুঝতে পারি, অসাধারণ ব্যাপার। তো সেই দেখুন গুণী লোকরা, গভীর জ্ঞান যারা গভীরভাবে গুণী ও জ্ঞানী, তারা কী করে বুঝতে পারেন? আমাকে বললেন যে আপনি গোপন করবেন না, আপনি গান করেন, আপনি করছেন ঠিক তো, আমি কিছু আর জিজ্ঞেস করতে চাই না। আমি বললাম অবাক হয়ে, সত্যি করছি তো, কিন্তু যাকে আপনার আশীর্বাদ। এবং আপনি বললেন হ্যাঁ আমার এটা আপনার যা আছে সেটা আমাকে বলতে হবে না। আমি কী করে বলতে হবে না, আমি তো অবাক হয়ে গেলাম, আশ্চর্য, কী করে বুঝতেন যে আমার গান। আচ্ছা, আমরা যেরকম ভাবে সুবিনয় রায়ের রেকর্ড বা ক্যাসেট বাজিয়ে সময় কাটাই, সুবিনয় রায় কাদের রেকর্ড বা ক্যাসেট বাজিয়ে সময় কাটায়? হ্যাঁ, তার মধ্যে বিশ্বদেব চ্যাটার্জি ছিলেন একজন, আচ্ছা, আর শচীনদেব বর্মন ছিলেন একজন, আর এই দুজনই বেশিরভাগ ছিলেন। কারণ এই দুজনকে যেভাবে শ্রদ্ধা করতাম সেরকম আর পাশাপাশি কাউকে করতাম কিনা সন্দেহ। তাহলেও করতাম না কি তা না। এই রবীন্দ্রনাথ কী বলে এর গান, কাজী নজরুলের গান করতেন, যে ধীরেন মিত্র করতেন, শচীনদেব বর্মনও করতেন। তো সে সমস্তগুলো শুনতাম আর করতাম। ঠুংরিও তো শুনতেন এককালে, খেয়াল ঠুংরি। ও অনেক শুনেছি, হ্যাঁ, কনফারেন্সে শুনেছি, রেকর্ডে শুনেছি, ডিস্কে। আর আপনার প্রিয় খেয়াল শিল্পী কে, মানে বাঙালিদের বাইরে আর কি? দুজন নাম তো। বাঙালি খেয়াল শিল্পী এখনকার দিনে যে কোনো সময় যাদের রেকর্ড শুনতেন, এই যে শচীনদেব বর্মনও গান করতেন। না, আমি বলছি বড় খেয়ালি আর যারা। আমির খান একজন আমার খুব ফেভারিট সঙ্গীতজ্ঞ। তো সে আমির খান গান আমি শুনতাম, শুনি, এখনো শুনি। এর ঠুংরি বোধহয় আপনি শুনতেন না? অনেকদিন আগে আপনার সঙ্গে একবার কথা হচ্ছিল, আপনি খুব মানে একেবারে মানে আপনার চোখ ভিড়ে আসলে বলছিলেন এর বাংলা গান এবং ও ঠুংরি বেগম আক্তারের। হ্যাঁ, বেগম আক্তারের কথা আপনি বলছেন। হ্যাঁ, সত্যি কথাই, সেই চমৎকার, সত্যি চোখে জল এসে যেত, মানে ইমোশনালি মুভ করতে আর কি। আমি বেশি গান শুনিনি, আমার মনেও নেই, একটা গানের কথা মনে নেই যে বলতে পারি যে এই গানটা। তার যাই হোক, আমি শুনতাম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে, কারণ এটা আপনাকেই জিজ্ঞেস করা যায় এবং জিজ্ঞেস করা উচিত। সেটা হচ্ছে আপনি রবীন্দ্রসঙ্গীতের বিশুদ্ধতা নিয়ে এতদিন প্রাণপাত করেছেন, শিখিয়েছেন যেভাবে, কট্টরভাবে, কোনোভাবে তাতে কোনো বেচাল আসতে দেননি। আপনি কি মনে করেন রবীন্দ্রসঙ্গীত বোর্ড যেটা আছে সেটা কি যথেষ্ট কার্যকর হয়েছে? তারা কি পেরেছে আপনার বেণুজলকে ঠেকিয়ে রাখতে? রবীন্দ্রসঙ্গীত বিশ্বভারতীর বোর্ড যেটা, হ্যাঁ, ওই সঙ্গীত সমিতি বলতো, তারা ওটা থাকাকালীন আমিও তার মেম্বার ছিলাম, আমি জানি তো, সদস্য ছিলাম। ঠিক মতন গাওয়া হলো কিনা, ঠিক মতন পরিবেশন হলো কিনা, সেগুলো শুনবার জন্য যে একটা কমিটি, তার মধ্যে আমিও ছিলাম। দুর্ভাগ্যবশত হোক কি ভাগ্যবশতই হোক, ছিলাম।
অনেকদিন ওই ওই পজিশনে কাজ করেছি, পরে আমি ছেড়ে দিলাম যে না, এই সমস্ত মধ্যে আমি যাবো না, আমার ভালো লাগতো না আর কি। তা বোর্ড কি তার কাজ করতে পেরেছে, মানে বেনজল কি ঠেকানো গেছে? কিছুটা করেছে, কিন্তু একটা সময় এলো যখন নাকি তার মধ্যে যারা সদস্য ছিলেন সকলে যে ঠিক সমানভাবে পারদর্শী ছিলেন তা নন। সেই জন্যে কাজের মধ্যে কিছুটা ঘাটতি পড়েছে, কিছু ভেজাল পড়েছে। তা সেই জন্য আমি নানা রকম কারণে হোক, আমার পার্সোনাল কারণে আমি ইস্তফা দিলাম, যে আমি রিজাইন করছি, আমি এর মধ্যে এইভাবে এই কাজ করব না। তা সেই ঠিক আছে, কিন্তু কিন্তু সত্যি খুব যে একটা কিছু হয়েছে ওই মিউজিক বোর্ড করেছেন, আমার তো মনে হয় না এখনো। কিন্তু ধরুন আর কদিন পরে আপনার কপিরাইট তো চলে যাবে, কপিরাইট চলে যাবে। হ্যাঁ, এটা সম্পর্কে আপনার কি মনে হয়? মানে এতে কি একটা সাংঘাতিক বিপর্যয় ঘটবে, নাকি এটা ভালো দিকেও যেতে পারে? ভালো দিকেও যেতে পারে, আমার তাই আমি একটু আশাবাদী লোক। আচ্ছা, হ্যাঁ, ভালো দিকে যেতে পারে। আপনি তো অনেক নতুন তরুণ শিল্পীদের তৈরি করেছেন, মানুষ করেছেন। কিরকম বোঝেন যে ট্যালেন্টের অভাব বোধহয় নেই, শুধু একটা ডাইরেকশনের অভাব? না, হ্যাঁ, গাইডেন্সের অভাব, ডাইরেকশনের অভাব। তো সেইটা হলে কিন্তু অনেক আছেন ছেলেমেয়েরা যারা সত্যি খুব ক্যাপাবিলিটি আছে তাদের। তো সেই জন্য এখন রবীন্দ্রসঙ্গীতের অ্যাবসেন্স অফ কপিরাইট রেগুলেশনস, তারা নিশ্চয়ই ভালো করবেন। তা সেই তাদের নিজ গুণে আর কি। তবে শিখতেও হবে। হ্যাঁ, শিখতে হবে, কিন্তু শেখানোর দিকটাও তো ভীষণ নষ্ট হয়ে গেছে, তাই না? এই যে 3টে বাড়ি অন্তর একটা করে রবীন্দ্রসঙ্গীত স্কুল, এটা বোধহয় একটা বিপর্যয়, না? বিপর্যয়। কেন তার সেই পরস্পর স্কুলগুলো তো একই ধরনের কাজ করছে না, তাদের নেচারটা অন্যরকম, তাদের অ্যাপ্রোচটা অন্যরকম। সেই জন্যে এটা একটা ক্যাটাস্ট্রফি হয়েছে, একটা যে ভালো কাজ, ভালো ফল হলো না তো এটা যে কি হবে কপিরাইট আইনের অ্যাবসেন্সে, ওর যখন থাকবে না তখন কি হবে সেটা কিছু একটা ওয়েট অ্যান্ড সি বলে না, সেই ঠিক এছাড়া কিছু বলার নেই, দেখতে হবে। মানুষের রুচি এবং সঙ্গীতের রুচি, এই সমস্ত সব দিয়েই সেটা নিয়ন্ত্রিত হবে। সে জিনিসটি কি দাঁড়াবে সেটা কিন্তু আমি অন্তত বলতে পারি না। আমার মনে হয় ওয়েট অ্যান্ড সিটাই উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো খুব করুণার দিকে, বেদনার দিকে আপনি গান করেছেন, মানে কষ্ট এবং অধ্যাত্ম এই মিশিয়ে আপনার গান, এমনকি যেটাকে আমরা সুখের গানও বলতে পারতাম, সেই গানকেও আপনি একেবারে কান্নায় ভিজিয়ে দিচ্ছেন। যদিও এটাও সত্যি যে আপনি একেবারে নিপুণভাবে ওই স্বরলিপি রক্ষা করে গাইছেন, তার মধ্যে এটাকে আরোপ করছেন। হ্যাঁ, এটা একটা সাংঘাতিক রসায়ন। কিন্তু যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই, এই বয়সে এসে, আপনি তো 80 হলেন, এই বয়সে এসে গুটি কয়েক গানের নাম করুন, গাইতে বলছি না, আপনি নাম করুন শুধু, হ্যাঁ, যে গানগুলো আপনার কাছে আরো বেশি মূল্যবান হয়ে উঠেছে, যেগুলো মনে হয় যেন আপনার কাছে ঈশ্বরের মতন। জগতে তুমি রাজা অসীম প্রতাপ, আহা, এই যে গানটি, হ্যাঁ, একটু করুন, তারপর আমরা এটা আপনি যদি গাইতে চান, না হলে জোর করবো না, এটা আপনার মুখে শুনতে চাই, কারণ আপনার এটা প্রিয় গানও। এটা আমার খুব প্রিয় গান, আমি জানি আপনি রেকর্ডও করেছেন। হ্যাঁ হ্যাঁ। জগতে তুমি রাজা অসীম প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয়নাথ, হৃদয় হরণ রূপ, জগতে তুমি রাজা। এই গান আমার খুব ফেভারিট গান, আমি আমার ছাত্রছাত্রীদের শিখিয়েছি, নিজে গান করেওছি, আমার রেকর্ডও করেছি। এটা এখনো বলতে পারি না যে এটা বাদ দিয়ে আমি কোনো গান করবো। আর কয়েকটা গানের নাম বলুন,
যেগুলো আপনার এই বয়সে মনে হচ্ছে খুব আপনার জীবনে মূল্যবান? এই তো বললাম, জগতে তুমি রাজা, আর জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই গানটিও আমার কাছে এই গানটা আপনি বাবুর সন্ধ্যা হয়েছিল রবিশঙ্করকে নিয়ে মার্বেল প্যালেসে, হ্যাঁ, সেখানে আপনি দুটো গান গিয়েছিলেন, তার মধ্যে এইটা আর বহে নিরন্তর, মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। খুব সুন্দর, উনি একবারে হকচকিয়ে গিয়েছিলেন, আপনি আমার প্রথম গানটা ধরলেন। রবিশঙ্কর, হ্যাঁ, উনিও ডাকলেন, আবার অ্যানাউন্স করলেন যে কে সুবিনয় রায় আছেন এখানে এত ভিড়ের মধ্যে, তিনি আসুন স্টেজে, সে গান শোনান আমাদের। তবে সেটা নার্ভাস হয়ে গিয়েছিলাম, মনে আছে। খুব সুন্দর গিয়েছিলেন আপনি। হ্যাঁ, খুব সুন্দর গিয়েছিলেন। সেটা সত্যি মনে আছে, মনে রাখার মতন ঘটনা। আর জগতে আনন্দযোগ্য তো ওই যেটা বললেন আপনার খুব প্রিয় গান, একটু মুখটা শুনবো, তারপর অন্য গানের কথায় আসবো। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, নয়ন আমার রূপের পুরে সাদ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাদ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মর, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এটা আমার খুব প্রিয় গান। জানি আমি, ভীষণ আপনি গাইতে ভালোবাসেন, খুব করেন এটা। আচ্ছা, একটা কথা আপনি জিজ্ঞেস করি, আপনি এই চোখের প্রবলেমে অনেক বেশ কিছুদিন ধরে 12 বছর ধরে কষ্ট পেলেন তো, মানে দেখতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তাতে আপনার চলাফেরা সবকিছু বেশ কন্ট্রোল হয়ে গেছে, হ্যাঁ, তো এই রকম দুঃখ, এই অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো, শারীরিক কষ্টগুলো মেনে নেওয়ার সময় রবীন্দ্রনাথের গান আপনাকে সাহায্য করে? নিশ্চয়ই করে, ভিতরে ভিতরে, কারণ আমি তো সেটা সচেতনভাবে অনুভব করি না, কিন্তু নিশ্চয়ই একটা কিছু আছে ভিতর থেকে। এইসব গানগুলো আমার তো চোখে দেখবার দরকার হয় না, মুখস্থ হয়ে গেছে নিজের থেকেই, কিন্তু কতগুলো গান আমি মনে রাখতে পারি না। কিন্তু এইসব গানগুলো যেগুলো বললাম, জগতে তুমি রাজা কিংবা জগতে আনন্দ যজ্ঞে, এগুলো একদম তার দেখতেই হয় না। আমি চক্ষু দিয়ে, সেই জন্য চক্ষুর যে কাজটা, সেই কাজটা দরকারই হয় না। না, আমি যেটা বলতে চাইছিলাম, যেমন ধরুন আপনার এই চোখের কষ্ট, বা পড়ে গেছিলেন একবার, হাড় ভেঙে গিয়েছিল, এই কষ্টগুলোর সময়, হ্যাঁ, যখন মানুষ দুর্বল হয়ে পড়ে, সেই সময় রবীন্দ্রনাথের গান গিয়ে কি আপনি আনন্দ, স্বস্তি, শান্তি পান? হয়তো পেতাম, কারণ সেটা আমি অত সচেতনভাবে বলতে পারি না, কিন্তু এটা আমার বাঁচিয়ে রেখেছে কিছুটা ওই কারণেই। ঠিক তাই, কারণ আপনাকে দেখে মনে হয় না আপনি ভীষণ মানে অপটিমিস্টিক। হ্যাঁ, আপনার মধ্যে কোনো মানে এই ধরনের অসুখ বিসুখের লোকে যেরকম কাতর হয়ে পড়ে, ভেঙে পড়ে, আপনাকে সেটা একেবারেই দেখি না। নাহলে আপনি এত কষ্ট করে এত দূরে এলেন এই আমাদের কথায় কথায় আসরে কথা বলতে, তো আমার কাছে অভাবিত লাগছে, এটা আমার খুব আনন্দ লাগছে। আর একটা কথা, এই আসরের বলতে গেলে একটা সিগনেচার টিউন বা সিগনেচার সং হিসেবে রাখতে চাই, যেটা আপনার গলা শুনে আমি একবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটা সুচিত্রা দিও খুব ভালো করেন, ভীষণ ওই, আর আপনি তো ভীষণ ভালো গেয়েছেন গানটা, রেকর্ডও করেছেন। লিখনও তোমার ধুলায় হয়েছে। আচ্ছা,
এরপরে আমি আর আপনাকে প্রশ্ন করব না, কারণ আমাদের তার আগে আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের দর্শকের হয়ে, আমাদের এই কথায় কথায় সঙ্গে যারা সংশ্লিষ্ট সবার হয়ে। কোন গানটা বললেন? লিখুন তোমার। লিখলো তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে আমার আখরগুলি। লিখলো তোমার ধুলায় হয়েছে ধুলি, চৈত্র রজনী আজ বসে আছি একা, বুঝি দিল দেখা মনে মনে। লোক লেখনি লীলার লেখা আমার কিশোরায় দো, ফুল ভুলে এলো ভুলি তোমার পুরানো আখরগুলি। লিখলো তোমার ধুলায় হয়েছে ধুলি। বাহ, নমস্কার, নমস্কার, প্রণাম এবং আপনাকে শতায়ু কামনা করছি আমাদের সবার তরফ থেকে। আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকুন। আচ্ছা, নমস্কার। Dum 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 dum